ঠান্ডার মধ্যে সকালবেলা উঠে কাঠের উনুনে রান্না করতে লতার খুবই কষ্ট হয়, কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই। তাই প্রত্যেকদিন এই হাড় হিম করা ঠান্ডায় সে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে জঙ্গলে যায়। সেখান থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে এসে বাগানে বসে কাঠ জ্বালিয়ে উনুনে রান্না করে। তাদের গ্রামের প্রায় প্রত্যেক গরিব ঘরের মহিলাদের একই গল্প। এই ঠান্ডায় তাদের কপালে পাকাপোক্ত রান্নাঘর আর জুটছে না। এমনকি তাদের গ্রামে অনেক বাড়িতে শৌচালয় পর্যন্ত নেই। প্রত্যেক বছরের মতো এবছরেও চিন্টু লতার কুড়ে ঘরে সরকারের পক্ষ থেকে লোক নিয়ে আসে। লতাদি, তোমায় চিন্তা করতে হবে না, এই বছরের শীতে তোমার একটা পাকা রান্নাঘর হয়ে যাবে, আর তোমায় কষ্ট করে উনুনে রান্না করতে হবে না। প্রত্যেক বছর তোমার মুখ থেকে এক গল্প শুনছি, কিন্তু পাকা ঘরের ব্যবস্থা আর হচ্ছে না। এই সরকারের লোক এতবার এসে আমার জায়গা জমি দেখে গেছে যে ওনাদের মুখস্থ হয়ে যাওয়া দরকার, কিন্তু রান্নাঘর ওনারা এখনো বানাতেই পারলো না। আরে তোমার ছোট ভাইয়ের উপর একবার বিশ্বাস তো করো, দেখবে এবার আর হাড়িম করে ঠান্ডায় তোমাকে কষ্ট করতে হবে না। আর তোমার রান্নাঘর হয়ে গেলে তোমাকে কিন্তু আমাকে প্রথম দিনই খাসির মাংস আর পোলাও করে খাওয়াতে হবে। এই বলে সে সরকারের লোকেদেরকে নিয়ে আবার লতার জায়গা জমি দেখাতে শুরু করে। তারাও যথারীতি জায়গা জমি দেখে খাতার মধ্যে কি সব লিখে সেখান থেকে চলে যায়। গরিব লতা চিন্টুর এমন রান্নাঘর বানিয়ে দেওয়ার ধাপ্পাবাজিকে বিশ্বাস করতে চায় না, কারণ চিন্টু লোকটাও খুব একটা সুবিধার নয়। সে দেখছে যে লতা কষ্ট করে ঠান্ডার মধ্যে কাঠের উনুনে রান্না করছে, তবুও তার সকালবেলা চা খাওয়ার প্রয়োজন পড়ে। লতাদি, তোমার হাতের স্পেশাল মালাই কাটিং চা বানাও তো। আমি একটু মালাই কাটিং চার প্রজাপতি বিস্কুট খেয়ে তারপর কাজে যাব। একবার যখন তোমার বাড়িতে এসেইছি তখন তোমার হাতে চা না খেয়ে আমার কাজে মন বসবে না। তুমি বসো, আমি তোমাকে চা করে দিচ্ছি। লতা তাড়াতাড়ি করে উনুনের মধ্যে কাঠ জ্বালিয়ে ভালো করে চা বানায়। আচ্ছা, এই সরকারের লোকগুলো আমার জায়গা জমি দেখে কত কিছু তো লিখে নিয়ে গেল, তাও কতদিনের মধ্যে এনারা আমার পাকাপোক্ত রান্নাঘর বানিয়ে দেবে বলতে পারবে? ছেলে মেয়েগুলো সকালবেলা উঠে স্কুলে যায়, তারপর ওদের বাবা কাজে যায়, আমাকে ওদের জন্য এই ঠান্ডায় কষ্ট করে ভোরবেলা উঠে রান্না করতে হয়। আমি আর এভাবে কষ্ট করে রান্না করতে পারছি না, বিশ্বাস করো। আরে লতাদি, তুমি চিন্তা করছো কেন? ওরা যখন সবকিছু লিখে নিয়ে গেছে তখন ঠিকই পরের মাসের মধ্যে তোমাকে রান্নাঘর বানিয়ে দেবে। আর ওরা শুধু তোমার রান্নাঘর বানাবে না, ওরা এই গ্রামের অনেক গরিব মানুষেরই পাকাপোক্ত রান্নাঘর, কারোর পাকাপোক্ত শৌচালয় সবই বানিয়ে দেবে। তুমি শুধু শুধু এত চাপ নিও না। এই বলে চিন্টু চা খেয়ে সেখান থেকে চলে যায়। এইভাবে দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে, কিন্তু সরকারের পক্ষ থেকে আর রান্নাঘর বানিয়ে দেওয়ার কোনো পদক্ষেপ লতা লক্ষ্য করতে পারে না। সে চিন্টুকে প্রায় দিন গিয়ে রান্নাঘরের কথা জিজ্ঞাসা করলে চিন্টু আজ নয় কাল নয় পরশু বলে বলে কথা ঘুরিয়ে দেয়। আর কিছু কিছু দিন এমনও হয় যে চিন্টু অফিসে উপস্থিত থাকা সত্ত্বেও লতার সঙ্গে দেখা পর্যন্ত করতে চায় না। আমি জানতাম প্রত্যেক বছরের মতো এবছরও চিন্টু আমাকে ধাপ্পা দেবে। আমার কপালে আর পাকাপোক্ত রান্নাঘর জুটবে না। সারা জীবন এভাবে ঠান্ডার মধ্যে কাঠের উনুন চালিয়ে ছেলে মেয়ে আর স্বামীর মুখে খাবার তুলে দিতে হবে। এভাবেই দেখতে দেখতে প্রায় আরো কিছুদিন কাটে। প্রত্যেকদিন শীতের সকালবেলা ঘুম থেকে উঠে লতা পাশের পুকুরে গিয়ে চোখ মুখ হাত পা ধুয়ে নেয় এবং জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। গভীর জঙ্গল থেকে সে কোনো মতে কাঠ তুলে নিয়ে আসে, আর তার ছেলে মেয়ে এবং স্বামী ঘুম থেকে ওঠার আগে সে কাঠের উনুন জ্বালিয়ে তাদেরকে সিদ্ধ ভাত কিংবা কখনো মাছের ঝোল ভাত রান্না করে দেয়। একদিন লতার ছেলে বাবু তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসে। ও মা, আমি জানতাম তুমি ভুলে যাবে যে আজকে আমার জন্মদিন। স্কুলের সবাই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, কিন্তু আমার মা এখনো পর্যন্ত আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি। আর প্রত্যেক দিনের মতো আজকে সকালেও আমাকে সিদ্ধ ভাত খেতে হয়েছে। এ বাবা, আমি তো একেবারে ভুলে গেছি রে বাবু। সারাদিন এত কাজের মধ্যে ব্যস্ত থাকি যে নিজের ছেলে মেয়ের জন্মদিন পর্যন্ত মনে রাখতে পারি না। আচ্ছা, আজকে জন্মদিনের দিন তোর কি চাই বলতো? যদি আমার সাধ্যমতো হয় তাহলে আমি নিশ্চয়ই তোকে উপহার নিয়ে এসে দেব। মা, আমার কোনো উপহার চাই না, কিন্তু আমি আমার বন্ধুগুলোর জন্মদিনে তাদের বাড়িতে গিয়ে তো পাত পেরে খেয়ে আসি। আমি শুধু তাদেরকেই আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে খেতে আসার জন্য নেমন্তন্ন করেছি। তুমি ওদের সবার জন্য একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করে দেবে, ঠিক আছে? লতা তার ছেলের কথা শুনে চিন্তিত হয়ে পড়ে, কিন্তু আজকে তার ছেলের জন্মদিন, তাই সে ছেলেকে কিছু বলতেও পারে না। ঠান্ডার মধ্যে বাইরে বেরিয়ে কাঠের উনুনে ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না করা একেবারেই অসম্ভব ব্যাপার ছিল। শুধুমাত্র ফ্রাইড রাইস চিলি চিকেন নয়, লতার কাছে শীতের মধ্যে কাঠের উনুনে রান্না করা যেন যুদ্ধে জয় করার সমান ছিল। তুই তো জানিস বাবু, আমি কত কষ্ট করে রান্না করি। আমি যদি ফ্রাইড রাইস চিলি চিকেনের বদলে শুধুমাত্র ডাল আর ভাত রান্না করে দিই, তাহলে দেখবি তোর বন্ধুরা বেশি ভালো করে খাবে।
তুমি আমার জন্মদিনের দিন আমার বন্ধুদের ডাল আর ভাত খাওয়াবে? থাক, কোনো দরকার নেই। আমি আমার বন্ধুদের বাড়িতে আসতে বারণ করে দিচ্ছি, কারণ ওদের বাড়িতে ডেকে অপমান করার কোনো মানে হয় না। ছেলের মুখে এমন কথা শুনে লতা ভীষণ পরিমাণে মুশকিলে পড়ে। এর ফলে লতা তার স্বামীকে গিয়ে ছেলের আবদারের কথা জানায়। লতার স্বামীরও আর কিছু করার থাকে না, সে বাজারে গিয়ে ধারবাকি করে হলেও মুরগির মাংস এবং ফ্রাইড রাইস রান্না করার চাল কিনে নিয়ে আসে। লতা তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে দেখে যে সব কাঠ ফুরিয়ে গেছে। এর ফলে সে আবার কাঠ কুড়ানোর জন্য জঙ্গলে চলে যায়। সে জঙ্গল থেকে ঠান্ডার মধ্যে কাঠ কুড়িয়ে নিয়ে এসে উনুন জ্বালিয়ে তার ছেলের জন্য ফ্রাইড রাইস এবং চিলি চিকেন রান্না করে। লতা এত ভালো রান্না করেছে দেখে বাবু ভীষণ পরিমাণে খুশি হয়। বাবুর বন্ধুরা একে একে এসে উপস্থিত হয়ে সকলে মিলে বাবুর জন্মদিন উদযাপন করে এবং ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে বাড়ি চলে যায়। ধন্যবাদ মা, আজকে তোমার জন্য আমার বন্ধুরা ভীষণ পরিমাণে খুশি হয়েছে, আর আমিও অনেক খুশি হয়েছি। তোমার হাতে রান্না করা ফ্রাইড রাইস আর চিলি চিকেন সত্যি খুব দারুণ খেতে হয়েছিল। নিজের ছেলের মুখে রান্নার প্রশংসা শুনে লতা ভীষণ খুশি হয়, কিন্তু ঠান্ডার মধ্যে এরকম সন্ধ্যাবেলা বসে রান্না করার কারণে পরের দিন সকালবেলা লতা আর ঘুম থেকে উঠতে পারে না। তার ভীষণ পরিমাণে সর্দি এবং কাশি হয়। এর ফলে লতা একটু চিন্তায় পড়ে, কারণ সকালবেলা সে যদি ঘুম থেকে উঠে জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে না নিয়ে আসে তাহলে সে আর তার পরিবারের মুখে অন্ন জোটাতে পারবে না। এমন সময় লতার মেয়ে ফুলটুসি লতার কাছে এসে বলে, মা, তুমি ঘুম থেকে উঠছো না কেন? তোমাকে আমি বলেছিলাম না যে আজকে আমার মাধ্যমিক পরীক্ষা আছে, তাই আমি তাড়াতাড়ি সিদ্ধ ভাত খেয়ে স্কুলে চলে যাব? কিন্তু তুমি এখনো তো ঘুম থেকেই ওঠোনি, তাহলে আমাকে কে রান্না করে দেবে বলো? আজকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে রে মা, তাই আমি আর জঙ্গলে যেতে পারছি না। ফুলটুসি, তুই যদি জঙ্গল থেকে আমাকে একটু কাঠ কুড়িয়ে এনে দিস তাহলে আমি তাড়াতাড়ি করে রান্না করে দিতে পারবো। ঠিক আছে মা, তুমি আরাম করো, আমি এক্ষুনি তোমাকে কাঠ কুড়িয়ে নিয়ে এসে দিচ্ছি। এই বলে ফুলটুসি তাড়াতাড়ি করে জঙ্গলে চলে যায়। কিন্তু ঠান্ডার মধ্যে ভোরবেলা মেয়েকে জঙ্গলে পাঠিয়ে লতা ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় থাকে। প্রায় বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে ভোর পেরিয়ে সকাল হয়ে যায়, কিন্তু ফুলটুসি কিছুতেই জঙ্গল থেকে ফিরে আসে না। মেয়েটা সেই কখন জঙ্গলে গেছে, এখনো তো ফিরে আসলো না। এবার আমার ভীষণ ভয় করছে। ভোরবেলা ঠান্ডার মধ্যে চারিদিকে কুয়াশায় ঢাকা, ওই সময় আমি ওকে ঘন জঙ্গলে পাঠিয়ে দিলাম। যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? ঠিক এমন সময় লতার প্রতিবেশী রানী ভীত সন্ত্রস্ত হয়ে লতার কাছে দৌড়ে আসে। এই লতা, তুই এখনো বাড়ির দালানে বসে আরাম করছিস, আর ওদিকে জঙ্গলের মধ্যে তোর মেয়ে সাপের কামড় খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তুই আমাদের গ্রামের লোকেদের কুসংস্কারের ব্যাপারে জানিস না? সাপের কামড় খেয়েছে বলে কেউ ওকে ধরতে পর্যন্ত চাইছে না। তাড়াতাড়ি চল আমার সাথে, মেয়েটাকে নিয়ে কবিরাজের কাছে যেতে হবে তো। আসলে ভোরবেলা ঠান্ডার মধ্যে ফুলটুসি যখন গভীর জঙ্গলে কাঠ তুলতে যায় তখন সে বুঝতে পারে না কোন গাছে সাপের বাসা আছে। এর ফলে সে এমন এক গাছ থেকে কাঠ কুড়াতে যায় যেখানে এক বিষাক্ত সাপ বহুদিন ধরে বাসা করেছিল। ফলে যেই না ফুলটুসি গাছের মধ্যে হাত দেয় আর তখনই সেই বিষাক্ত সাপ কোঠর থেকে বেরিয়ে এসে ফুলটুসির হাতে ছোবল মারে। ফুলটুসি সেই মুহূর্তে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই ঘটনা শুনে লতা আর ঠিক থাকতে পারে না। সেই মুহূর্তে সে কাঁদতে কাঁদতে রানীর সঙ্গে জঙ্গলে চলে যায়। নিজের মেয়েকে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে লতা একেবারে কান্নায় ভেঙে পড়ে। আজকে আমার জন্য তোর এই অবস্থা হয়েছে। আমি যদি তোকে ভোরবেলা জঙ্গলে না পাঠাতাম তাহলে তোকে আজকে এই দিন দেখতে হতো না। লতা এবং রানী কোনো মতে ফুলটুসিকে তুলে নিয়ে কবিরাজের কাছে চলে যায়। কবিরাজ নানান রকম গাছপাতা বেটে ফুলটুসির হাতে মাখিয়ে দেয়, কিন্তু তাতে কোনো সুরাহা পাওয়া যায় না। এইভাবে এই মেয়ে সুস্থ হবে না লতা, তুমি ওকে এক্ষুনি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাও আর টাকা পয়সা দিয়ে ভালো করে চিকিৎসা করাও, তা না হলে কিন্তু ওকে বাঁচানো সম্ভব হবে না। সারা শরীর ওর সাপের বিষ ছড়িয়ে পড়েছে। এই কথা শুনে লতা এবং রানী খুবই ভয় পেয়ে যায়। তারা এক মুহূর্ত দেরি না করে ফুলটুসিকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে দেয়। কিন্তু লতা যেহেতু গরিব ছিল তাই তার কাছে ফুলটুসিকে সেবা করার মতো কোনো টাকাই ছিল না। আর প্রাথমিক চিকিৎসা কেন্দ্র কিংবা নার্সিং হোম কিংবা সেটা হসপিটালই হোক না কেন, তারা টাকা ছাড়া কোনো রোগীর সেবাও করবে না। এই ভেবে লতা টাকা জোগাড় করার জন্য কোনো উপায় খুঁজে না পেয়ে তাড়াতাড়ি করে চিন্টুর অফিসে যায়। তখন চিন্টু নিজের হুঁশতাল হারিয়ে ফোনে সরকারের কর্তৃপক্ষের সঙ্গে গল্প করছিল। এই গ্রামের গরিব লোকগুলোকে কেমন বোকা বানালাম বলো তো।
প্রত্যেকবার ইচ্ছা করেই তো আপনাদেরকে নিয়ে আসি, আর পাকা রান্নাঘরের পাকা শৌচালয় বানিয়ে দেওয়ার কথা দিই। আর ওদেরকে ঢপ দিয়ে তো সরকারের সমস্ত টাকা আমি আর আপনারা নিজেদের পকেটে ঢুকিয়ে নিই। এই বছরও তো সব টাকা আমরা নিয়ে নিলাম। ওই গরিবগুলো ভাবছে ওদেরকে পাকা রান্নাঘর আর শৌচালয় বানিয়ে দেওয়া হবে, জন্মের মধ্যে রান্নাঘরে শৌচালয় হবে না। লতা চিন্টুর এমন কথা শুনে রাগে জ্বলে ওঠে। সে আর নিজেকে ঠিক রাখতে পারে না। বদমাইশ চিন্টু, তোর এত বড় সাহস! তুই আমাদের মতো গরিব লোকেদেরকে ঠকাচ্ছিস আর আমাদের রান্নাঘর শৌচালয় বানানোর টাকা নিজের পকেটে ভরছিস। আজকে তোর জন্য আমার পরিবারের এই অবস্থা হয়েছে। আমি তোকে ছেড়ে কথা বলবো না। চিন্টু লতাকে দেখে একেবারে ভূত দেখার মতো করতে শুরু করে। সে কিছুতেই লতার কাছে নিজের দোষ স্বীকার করতে চায় না। চিন্টু তার দোষ ঢাকার জন্য লতাকে যা নয় তাই কথা শোনায়। এই শোনো লতা দি, তোমার যা করে তুমি করে নাও। তুমি কিছুতেই আমার একটা মাথা চুলো পর্যন্ত পাকা করতে পারবে না, বুঝেছো? গরিব ভিখিরি, পকেটে টাকা নেই, তার আবার বড় বড় কথা। শোনো, আমি গরিব হতে পারি কিন্তু মূর্খ নই। এখনই আমি তোমার নামে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করব। তখন তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। আর এখন আমার মেয়ে সাপের কামড় খেয়ে মরতে বসেছে, তাই আমার রান্নাঘর বানানোর প্রাপ্য সরকারের টাকা থেকে তুমি আমাকে টাকা দাও। পুলিশকে জানানোর কথা শুনে চিন্টু ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। প্রত্যেক বছর সরকার গরিব মানুষদের যে রান্নাঘর এবং শৌচালয় বানানোর টাকা পাঠায়, সেই টাকা চিন্টু নিজের পকেটে ভরে নেয়। এর ফলে গরিব মানুষেরা আর কখনো পাকাপোক্ত রান্নাঘর এবং শৌচালয়ের সুবিধা ভোগ করতে পারে না। অন্যদিকে চিন্টু লোকের টাকা মেরে নিজের জন্য 3 তলা বাড়ি এবং প্রত্যেক তলায় একটা আলাদা করে বড় লোকেদের মতো রান্নাঘর ও শৌচালয় বানায়। আরে লতা দি, তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি দয়া করে মুখ্যমন্ত্রীকে কিছু জানিও না। আমি তোমাকে এখনই তোমার প্রাপ্য টাকা দিয়ে দিচ্ছি, আর 1 মাসের মধ্যে আমি তোমাকে রান্নাঘর পর্যন্ত বানিয়ে দেবো, ঠিক আছে? এই বলে চিন্টু সুরসুর করে নিজের পকেট থেকে করকরে 1000 টাকার নোট বের করে লতার হাতে দিয়ে দেয়। লতা সেই টাকাটা নিয়ে তাড়াতাড়ি করে চিকিৎসা কেন্দ্রে যায়। সে নিজের মেয়েকে সাপের কামড় থেকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসে। চিন্টু চাপে পড়ে নিজের পকেট থেকে টাকা দিয়ে গ্রামের সকলকে পাকাপোক্ত রান্নাঘর এবং শৌচালয় বানিয়ে দেয়। কিন্তু লতা তাকে ক্ষমা করে না। সে পুলিশকে সব ঘটনা জানায়। এর ফলে পুলিশ কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিয়ে চিন্টুর কাছ থেকে ঘরবাড়ি এবং রান্নাঘরের ডিলারশিপ ক্যান্সেল করে দেয়। লতার সাহসিকতার জন্য গ্রামবাসীরা সকলে তাকে বাহবা দেয়। তারপর থেকে লতাকে আর কষ্ট করে শীতের মধ্যে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসে উনুনে রান্না করতে হয় না। জীবনে প্রথমেই পাকাপোক্ত রান্নাঘরের মুখ দেখলাম। সারা জীবন অনেক কষ্ট করেছি, কিন্তু এখন আর নয়। এখন আমি আমার ছেলে মেয়েদের পাকাপোক্ত রান্নাঘরে ভালো করে গ্যাসে সুন্দর করে রান্না করে খাওয়াবো। এভাবে লতা শীতের মধ্যে নিজের পাকাপোক্ত রান্নাঘরে সুস্বাদু পিঠে, পুলি, পায়েস এবং অন্যান্য ভালো ভালো খাবার রান্না করে। তারা সকলে ভালো মন্দ খেয়ে সুখে শান্তিতে বেঁচে থাকে।